আমাকে অনেকেই সমালোচনা করেন, প্রায় বলেন, ফোনে বলেন, মেসেজে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন আমি নাকি কুর্মী আন্দোলনের সমর্থক। হ্যাঁ, আমি সমর্থক। তার কারণ আমি যখন জন্মাই তখন কুর্মীরা আদিবাসী ছিলেন, মানে এসটি ছিল। আর আমি তারপরে দেখলাম যখন আমার জ্ঞান হলো তখন আমি দেখছি কুর্মীরা আদিবাসী নেই। তাহলে হঠাৎ করে আদিবাসী ছিল, আদিবাসী নেই, এ আবার কীরকম? আদিবাসী নেই মানে ভদ্রলোক হয়ে গেল, আগেরগুলো ছোট লোক ছিল, এরকম কি? আদিবাসী হলে তারা ভালো লোক নয়, এরকম কি? আদিবাসী হলে তাহলে অস্পৃশ্য, এরকম কি? আদিবাসী হলে তারা অশিক্ষিত, বর্বর, অসভ্য, এরকম কি? মোটেই না। কারণ আমি ঘরকন্যা করছি কুর্মী নিয়ে সারা জীবন। আমার বাপ 14 পুরুষ, তার পুরুষ, তার পুরুষ। যেদিন থেকে আমাদের ওই মৌজা প্রতিষ্ঠিত, যে জমিদারি প্রতিষ্ঠিত হয়েছিল, সেদিন থেকে কুর্মীদেরকে নিয়ে আমরা ঘরকন্যা করছি। কাজে আমার ধারণা আছে কুর্মী সম্পর্কে। কুর্মীরা আদিবাসীকে নিয়ে প্রশ্ন করার কোনো দরকারই নেই, কুর্মীরা আদিবাসীই ছিল। হঠাৎ করে কারো মনে হলো যে তাই তো কুর্মীরা আদিবাসী আছে, এতে আমাদের সুবিধা হচ্ছে না, তাহলে তাকে অনাদিবাসী করে দাও, ভদ্রলোক করে দাও। আর ওরা ভদ্রলোক ছিল না, ভদ্রলোক ছিল না, তাকে ভদ্রলোক করে দাও, তাহলে ভোটে ফুটে সব কিছুতে আমাদের বিরাট লাভ হবে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমি বলছি না যে ওইটাই ছিল, কিন্তু কী কারণে এদেরকে ওই তালিকা থেকে সরানো হলো, এর কোনো মানে বিবরণ, এর কোনো ব্যাখ্যা কেউ এতদিন পর্যন্ত দেননি, কেউ চাওননি। এটা ঘটনা, কুর্মী আন্দোলন খুব একটা পুরনো আছে, পুরনো ছিল, বা এরা অনেক দিন ধরে দাবি করে আসছিল, এরকমটা খুব একটা দেখতে পাওয়া যায়নি। গত 7-8 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে কুর্মী আন্দোলন দানা বেঁধেছে। তারা সমাজ সচেতনতার কথা বলছে, তারা স্বাভিমানের কথা বলছে, তারা আত্মসাগার কথা বলছেন, তারা তাদের নেগাচারী কাজকর্মের ধর্মাচরণের কথা বলছেন, যে ধর্মাচরণ প্রকৃতি এবং গাছ ইত্যাদি, সূর্য, এদের পূজা করা। পূজা মানে ওই দিয়ে পূজা করা নয়, বেদমন্ত্র পাঠ করে পূজা করা নয়, পূজা মানে তাকে উদ্দেশ্য করে করা। তারা গ্রাম দেবতার পূজা করে, তারা সূর্যের পূজা করে, তারা গাছের পূজা করে, তারা শাল গাছকে দেবতা মনে করে, পাথরকে তারা দেবতা মনে করে। দেবতা মানে আমাদের ওই শিব, দুর্গা ইত্যাদি ইত্যাদিকে আমি বলছি না। দেবতা মানে যারা পূজ্য তারাই দেবতা, এরা করে। তো এরা হঠাৎ করে আদিবাসী তালিকা থেকে মুক্ত হয়ে গেল, এরা এসটি নয়। তাহলে তার বিরুদ্ধে যদি এতদিন পরে সমাজ সচেতনতার প্রশ্নে যদি কেউ বলেন যে আমাদের হিত জমি পুনরুদ্ধার আমরা করতে চাই, আমরা যেমন ছিলাম আমরা তেমন হতে চাই, অসুবিধা কোথায়? অসুবিধা তো কারো নেই। তাহলে অসুবিধাটা কারো হচ্ছে নিশ্চয়ই, তার জন্য এটা করেছে। এখন যারা কেন্দ্রে ক্ষমতায় আছে অথবা এখানে যারা ক্ষমতায় আছে তারা এই কথা বলতে পারে না, কারণ এখানকার পূর্বপুরুষ যারা ক্ষমতায় আছে তারা কিন্তু কংগ্রেস থেকে এসেছে। 1950 সালে এটা ঠিকই যে কংগ্রেসের রাজত্ব ছিল, কিন্তু সব অল পার্টি ছিল তখন, যেহেতু কনস্টিটিউশন সবেমাত্র অ্যাডাপ্ট হয়েছিল। আর কোনো নির্বাচন তখন হয়নি, নির্বাচন হতে হতে তারপরেও 2 বছর প্রজাতন্ত্র হিসাবে ডিক্লেয়ার হলেও নির্বাচন হয়েছিল 1952 সালে। তাইলে তখন পর্যন্ত সবাই মিলেই তাইলে এটাকে আদিবাসী তালিকার থেকে বাদ দিয়েছে, এটা ধরে নিতে হয়। যারা এখন কেন্দ্রের শাসক দল তারা হয়তো গোটাটাই ঘাড়ে চাপিয়ে দিবে যে জওহরলাল নেহরু যেহেতু প্রধানমন্ত্রী ছিল, সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করা হয়নি, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হবেন কী করে? 1950 সালেই তিনি গত হয়েছেন। তার জন্যেই এই কংগ্রেসিরা এটা করেছেন, কিন্তু সেই সময় সব পার্টির লোকই ওই মন্ত্রিসভায় ছিলেন, এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জিও, বিজেপির জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন। তাহলে দায় ছিল সবার, কিন্তু দায় এড়িয়ে সব কিছুতে এখন যেমন আমাদের প্রধানমন্ত্রী এবং বিজেপির যারা এখন নেতৃত্বে আছেন তারা সবাই সব কিছুতে, যে কোনো জায়গায় কোথাও কারো একটা ঘা হয়েছে, এর জন্যে নেহরু দায়ী, এর জন্যে রাজীব গান্ধী দায়ী, এই জন্যে ইন্দিরা গান্ধী দায়ী, এই জন্যে রাহুল গান্ধী দায়ী, আর এই জন্যে কে দায়ী? যে জন্মায়নি মানে গান্ধী পরিবারে, সেও দায়ী। কালকেই বলছিলাম যে এখন হয়তো শোনা যাবে কিছুদিন পরে, এমন হতেই পারে যে আজকে যে ইরান ইরাক যুদ্ধ হয়েছে, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়েছে, এটার জন্য নেহরুই দায়ী। এই এফস্টিন ফাইলে যে নামগুলো বেরোচ্ছে এটার জন্য নেহরুই দায়ী ছিল, নেহরুই ওটা করে গেছেন।
হতে পারে, হবেই তা বলছি না। এখন যে খবরটা এখন ঘুরছে বাজারে বিভিন্ন সংবাদপত্রে অ্যাঙ্গেল যদি আপনি দেখেন পিতৃসুদ্ধা চলে যাবে। তাদের সাংবাদিকতা সম্পর্কে সামান্যতম বুদ্ধি, আমি বলি 1% কেন, 0.1% বুদ্ধিও যদি থাকতো তাহলে খবরের বয়ানটা অন্যরকম হতো। তারা কিছুই বুঝে না, এতই আনপড়। তাদেরকে হয় কেউ ইচ্ছে করে তাদেরকে লিখিয়েছে, অথবা তারা মানে সাংবাদিক তো নয়ই, সাংবাদিক হওয়ার যোগ্যতা, সাংবাদিক বলে লোককে পরিচয় দেওয়ার যোগ্যতা কোনো যোগ্যতা নেই, তারা খবরগুলো লিখছে। কয়েকজন লোকসমর কর্মী আন্দোলনের নেতা অজিত মাহাতো অমিত শাহর সঙ্গে সংসদে দেখা করেছেন। অমিত শাহকে বিজেপি সভাপতি নন, বিজেপি সভাপতি নীতিন নবীন নাকি যেন নাম, চিনি না আমি, ওই দেখেছি ছবি, ভালো করে নামটাও জানি না, কোথাকার কী বৃত্তান্ত জানি না, শুনেছি আর কি। তো এখন ব্যাপার হলো আমার সঙ্গে তো আলাপ নেই, কাজে বুঝবো কী করে। অনেকের সঙ্গে আলাপ আছে, আবার অনেকের সঙ্গে নাই, বা জানিও না, তার বৃত্তান্ত আমি খুলে দেখিও নেই নেট থেকে যে তিনি কোথাকার কী বৃত্তান্ত, এত দরকারও পড়েনি, কারণ কেন্দ্রের ব্যাপার, এখানে কোনো ব্যাপার নেই। এখানে হলে নাহলে আমাদের শঙ্কর মাহাতোকে আমি চিনতে পারবো, জ্যোতির্ময়কে চিনতে পারবো, আগে যে বিবেক রঙ্গা ছিল তো ভাইপো, ওকেও চিনতে পারবো, বিদ্যাসাগরকেও চিনতাম, অনাথ ব্যানার্জি, অনাথ না কী ছিল নামটা আগে, অনাদি, ওকেও চিনতাম, সবগুলোকে চিনতাম, আমি ওকে চিনিনি। চিনতে হবে এমন কোনো মানে নেই, চিনিনি। এখন ঘটনাচক্রে কী হচ্ছে যে সেই অমিত শাহর সঙ্গে অজিত মাহাতোরা কয়েকজন মিলে দেখা করলেন সংসদ ভবনে। সেখানে যে কথা হলো বলে জানা গেছে, এখন পর্যন্ত আমার সঙ্গে কত কথা হয় না অজিত মাহাতোর, কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথা বেরোচ্ছে। তাতে হলো কি, তার কাছে নাকি এরা দাবি দাওয়া করেছে যে বিজেপি এ নিয়ে একটা সিদ্ধান্ত নিক। এক তো কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে নথিভুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তাদের আত্মসম্মান, তাদের নেগাচারি, তাদের যে জাতিসত্তা, সেই বিষয়টাকে তারা চিন্তা ভাবনা করতে হবে। আর তার উপর হচ্ছে ওরা যাতে আবারও 1950-এর আগের অবস্থায় ফিরে যেতে পারে, সেই ব্যবস্থাটাই করতে হবে। অমিত শাহ করতে পারবেন কি না, অমিত শাহ করবেন কি না, অমিত শাহ সদিচ্ছা আছে কি না, এগুলো জানার কোনো ব্যাপার এখন পর্যন্ত হয়নি। রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে কি, রাজনৈতিক নেতা যে পদেই থাকুন, সে প্রধানমন্ত্রী হন আর স্বরাষ্ট্রমন্ত্রী হন বা রেলমন্ত্রী হন অথবা প্রতিরক্ষা মন্ত্রী হন, তাদের কাজ হচ্ছে যত রকমের প্রতিশ্রুতি তারা দিয়ে দেয়, কিন্তু প্রতিশ্রুতি যে পূরণ করতে হয় এটা তারা ভুলে যান। আর বিশেষ করে এখন যেটা সময়, সেটা হচ্ছে ভোটের সময়। এখন পশ্চিমবঙ্গে ভোট আছে, আর পশ্চিমবঙ্গ সব 5টা রাজ্যে যে ভোট আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গকে বিজেপি এখন টার্গেট করেছে যে আমাদেরকে বাংলা জিততে হবে। উড়িষ্যা আমরা জিততে পেরেছি, এই বাংলা জিতলে আমাদের 16 করা পূর্ণ হয়ে যাবে, অন্যগুলো তো করতে পারবে না, সেই জন্য ওদিনে মাথা ঘামায়নি। কেরলও পাবে না, তামিলনাড়ুতেও পারবে না, কাজে ওরা ওগুলা নিয়ে মাথা খুব একটা ঘামাচ্ছে না। আর পুদুচেরিতে এতটুকু স্টেটও তো কেন্দ্রশাসিত অঞ্চল আছেই, কাজে ওতে আর হলেই কি, এলেই কি, আর গেলেই কি, না গেলেই কি, কিছু যায় আসে না। তো আমি তো কয়েকদিন আগে তামিলনাড়ু সর্বত্র ঘুরিলাম, তামিলনাড়ুর লোকরা কী বলছে যে বাবা আমরা খুব শান্তিতে আছি, বিজেপি আমাদের সব সর্বনাশ হয়ে যাবে, আমরা যে মিলেমিশে থাকছি ওরা থাকতে দেবে না, এরকম লোকের বক্তব্য। তাদের ভোটে প্রতিফলিত হবে কিনা তা আমি জানি না, ওসব আমার জানার দরকার নেই, জানি না। কেরলেও একই মানুষ, কেরলে তো বিজেপিকে মানে বিজেপি সবচেয়ে আরএসএসকে অনেকেই চেনে, বিজেপিকে খুব একটা কোনো তাদের চেনা পরিচিতি নেই। ওই যখন এরা ভাষণ দিতে যান তখন সেই ভাষণের খবরটা বিভিন্ন কাগজে বেরায়, এটুকু পর্যন্ত। মানুষের মধ্যে খুব একটা কিছু নেই, সাধারণ মানুষের উপরে। আমি তো আর ওই ভিআইপিদের কথা বলছি না, বা যারা ধান্দাবাজ তাদের কথা বলছি না, আমি যেগুলো সাধারণ মানুষ, হয়তো চায়ের দোকানে চা খেতে গেছি অথবা কোনো কিছু কিনতে গেছি, সেইখানে যেটুকু আলোচনা, তাদের সঙ্গে যে কথা বলছি, যেহেতু সংবাদপত্রের সম্পাদক আমার সবসময় অনুসন্ধিৎসা মানে ইচ্ছা থাকে কিছু কথা জেনে নেবার জন্য, সেখানে তো আপনার ইংরেজি হিন্দি তো ওখানে চলে না, ইংরেজিতেই বলতে হবে। আর বাকি ওই মালামালের 2-4টা কথা আমি জানি, তেমনি তেলেগু 2-1টা কথা জানি, 2-1টা মানে খুব একটা নেই, ওই ইয়েস নো বলার মতো আর কি। এগুলো জানার অন্তত চেষ্টা করছি, তার মানে এই নয় যে ওরা হিন্দি জানে না, হিন্দি কিন্তু জানে কিন্তু হিন্দি বলবে না, একদম বলবে না। টোটোওয়ালা কোনো লোক বলবে না, কিন্তু ওরা হিন্দি বোঝে। এখন ঘটনা হলো যে ওদের ওই ব্যাপারটা, ভাষা সম্পর্কে যে ওদের জ্ঞান, ওদের স্বাভিমান বোধ, এইটা কিন্তু জবরদস্ত, যেটা কোথাও নেই। জোর করে হিন্দি চাপানোর বিরুদ্ধে তামিলনাড়ুতে যে ক্ষোভ, এটা মনে হয় বিশ্বে কোথাও ভাষা সম্বন্ধে এরকম কোনো ক্ষোভ আছে বলে আমার জানা নেই।
বা দেখা যায়নি। এত ক্ষোভ ওদের, কোনোভাবেই হিন্দিকে আমরা গ্রাহ্য করব না, এটা ওখানকার নেচার। এরপরও হলো যে অমিত শাহর সঙ্গে দেখা করলেন তারা। অমিত শাহ কী বলেছেন? অমিত শাহ স্বাভাবিক করে, রাজনৈতিক নেতা যখন রাজনীতি করতে, রাজনীতি তাদের ব্যবসা, তারা তো বলবে হ্যাঁ ভাই এত বড় কর্মী সমাজের একটা খবর টবর নিয়ে নিল, কর্মী সমাজ, আরে বাবা সমাজের মূল মানতে এসছে, তাহলে ভাই পাশে বসো, বসে हाँ हाँ क्या क्या चाहिए बोलिए, हाँ हाँ ये हो जाएगा, ये तो ममता जी करता नहीं है इसलिए होता नहीं है। হয়তো এরকম বলেছেন, আমি বলছি না এরকম বলেছেন, এটা অনুমান করছি আর কি। যদি বলেছেন, এরপর যখন অজিতের সঙ্গে কথা হবে তখন আমি বলবো, অজিত এসছে কিনা আমি জানি না এখনও, তো অজিত এলে পরে আমি তার সঙ্গে কথা বলে জানবো যে কী হয়েছে না হয়েছে। এখন যদি মনে করুন এরকম হয়েইছে, তাহলে এটা একটা আশ্বাস। আশ্বাস কী জন্যে? না ভোট আসছে, ভোট আসলে অনেক কিছু আশ্বাস। এখন দেখছেন না একটা জায়গায় দুবার, এক যে কাল্টু যে বলে এলে এটা কমিউনিটি হল হবে, অমুক তমুক উদ্বোধন করিল একদম ইয়ে দিয়ে, শিলান্যাস হয়ে গেল, তারপরে দিন তৃণমূলের লোকরা যে আবার শিলান্যাস করিল ওইখানটায়। এরকম চলছে, কাজে বিরাট কাজ। ভোটের আগে সব কাজ। ভোটের আগে দেখুন আনন্দ বিহার এক্সপ্রেস চালু হচ্ছে, ভোটের আগে বলছে হুড়া লাইন হয়ে যাবে, হবে কোনো দিন এটা বিশ্বাস করছি না, কিন্তু হয়ে যাবে বলে দিচ্ছে, এই হবে ওই হবে অমুক হবে তমুক হবে। একটা ট্রেন বন্ধ ছিল সেটাও চালু হয়ে গেল, হয়ে যাবে। এটা সব ভোটের চমক। ভোটটা পেরিয়ে গেলে তারা আর কেউ কাউকে চিনবে না। কী আন্দোলন, কিসের ভাই, কোথাকার ট্রেন, কী ব্যাপার, কী ব্যাপার, হুড়া ওটা বলেছিলাম নাকি? আর দূর, ওটা ছাড়ুন, ওটা জুমলা ছিল, ইলেকশনের জুমলা। যেমন অমিত শাহ বলেন ওইসব 15 লাখ ইত্যাদি ইত্যাদি, 2 কোটি চাকরি চাকরি, আরে ও তো ইলেকশন কা জুমলা থা। ওরকম হতে পারে, জ্যোতির্ময় সেরকম বলবে ওটা ইলেকশনের জুমলা ছিল। শ্রী বৈষ্ণবকে বললাম এরকম চিঠি লিখে দেন, উনি লিখে দিলেন। বলতেও পারেন, আবার নাও বলতে পারেন, আবার হতেও পারে। তো হলে যে অদূর ভবিষ্যতে হবে না সেটা নিয়ে হয়তো 20-25 বছর পরে হতেও পারে, কারণ এতগুলো লাইন পড়ে আছে, হচ্ছে না। সবসময় দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। ট্রেন দেরিতে যাচ্ছে কেন? দোষ তো মমতা ব্যানার্জির। ট্রেন লাইন হচ্ছে কেন? দোষ মমতা ব্যানার্জির। সব কিছু তো মমতা ব্যানার্জি দিয়ে, আর কেন্দ্র বলছে ওখানে সব নেহরু দায়ী, নেহরু, ইন্দিরা, রাজীব এরাই দায়ী। এইটা তো হচ্ছে পাশ কাটানোর ব্যাপার। এখন যদি এইটা দিয়ে ধরে নেওয়া যায় যে কুড়মালিকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি, এদিকে খবর নাকি হয়েছিল যে কিছুদিন আগে ওরাই বলছিল, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, মমতা ব্যানার্জি নাকি চিঠি পাঠিয়ে দিয়েছেন মানে রাজ্য সরকার, যে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তাইলে ওই নিয়েই যদি আলোচনা হয় তাহলে এটা একটা ভালো দিক, যে ঠিক আছে এটা প্রমোট করা হলো, ভাই চিঠি পাঠিয়েছেন আপনারা এটা করে দেন, রাজ্য সরকার তো চাইছে আপনারা এটা করে দেন, এটা হতে পারে। এখন কুড়মালি ভাষা না করার কোনো কারণ নেই। তার কারণ আপনারা জানেন এখন যা অবস্থা, হাজার হাজার ভাষা ভারতবর্ষে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভাষা নষ্ট হয়ে যাচ্ছে, ভাষা শেষ হয়ে যাচ্ছে, ভাষা থাকছে না, ভাষার অস্তিত্ব থাকছে না। এখন কুড়মালি ভাষায় যদি এইভাবেই হতে থাকে তাহলে কুড়মালি বলতেও দেখা যাবে অনেক লোক লজ্জা পাচ্ছে, আমি কুড়মালি ভাষা জানি না বলতে, বরং ওই আমাদের যেমন বাঙালিরা বলতো না আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, সেরকম হয়তো কুড়মিরাও বলতে শুরু করবে কুড়মালি ভাষা, ওটা তো আমার ছেলে জানে না, এটা হয়তো বলতে চলবে। কুড়মালি ভাষা প্রায় 80-90 লক্ষ লোক বলে, এটুকু অন্তত তথ্য থেকে পাওয়া যায়, এবং এটা আজকের ভাষা নয়, বহুকাল আগের থেকে ভাষাটা চলছে, কয়েক 100 বছর তো বটেই, 1000 বছর হতে পারে এই যে ভাষাটা আছে। ভাষাটা শুধু পুরুলিয়াতে জানে না, ঝাড়খণ্ড এলাকায়, বিহার এলাকায়, কিছু কিছু জায়গায়, উড়িষ্যা এলাকায়, অসমে বেশ কিছু জায়গায় কুর্মীরা, এই এত প্রায় 80-90 লক্ষ কুর্মী ভাষাটায় কথা বলে। এখন ভাষাটার কোনো লিপি নাই, এটা ঠিক, ভাষাটায় লিপি নেই। আমার এক রিপোর্টার একটা লিপি তৈরি করেছিল, সেই লিপিটা পরে শুনলাম যে একজনের কাছ থেকে নকল করা, সেটা শেষ পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে লিপি না থাক, লিপি তো হিন্দিরও কোনো লিপি নাই, হিন্দির লিপি কোথায়? লিপিটা তো দেবনাগরী মানে সংস্কৃতের লিপি, সেই লিপি থেকে হিন্দিতে লিপি নেই। তাহলে তার যদি এত বড় ভাষা হয়, তার পিছনে যদি কোটি কোটি টাকা খরচা করা হয়, তাহলে কুড়মালি ভাষার জন্য অন্তত লাখে লাখে কিছু টাকা খরচ করে, কয়েক লাখ টাকা তো খরচ করা যেতে পারে। কুড়মালি স্কুলগুলো চালু করা যেতে পারে, কুড়মালি পড়াশোনা চালু করে যেতে পারে, কলেজে করা যেতে পারে, এই বিশ্ববিদ্যালয়ে করা যেতে পারে, করা তো যেতে পারে। এবং করলে তো তাতে ক্ষতি হবে না, কিছু কুর্মী সন্তানরা অন্তত কিছু শিখবে, এটা দরকার। সরকারের এই সদিচ্ছা থাকা দরকার, এবং শুধু কেন্দ্র সরকারের থাকলে হবে না, রাজ্য সরকার থাকতে হবে, রাজ্য সরকার থাকলে হবে না, কেন্দ্র সরকার থাকতে হবে। এখন কারা চাইছেন আর কারা চাইছেন না এটা বোঝা খুব কঠিন।
এমন হতে পারে রাজ্য সরকার হয়তো চাইছে সেও ভোটের দিক থেকে, ভোটের জন্যে, আর কেন্দ্র সরকার হয়তো চাইছে সেও ভোটের জন্যে। এরা আসলে তো নিজেরাই মানে কি বলে একদম পাজেলড হয়ে গেছে। তৃণমূল বুঝতে পারছেন না কুর্মী ভোট কোন দিকে যাবে, আর বিজেপিও বুঝতে পারছে না কুর্মী ভোট কোন দিকে, আর কুর্মীরা নিজেরাও বুঝতে পারছেন না, আমার সন্দেহ আছে। তার কারণে এর মধ্যে দেখছেন ওই সেই, আমি একটা এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি, একটু গল্প ছোট্ট। আমাদের এইখানে একটা মাছ বিক্রেতা মহিলা, তিনি একবার প্রধান ছিলেন, মানে একটা এই চাকলতোড়ের দিক থেকে প্রধান হয়েছিলেন। সেই মহিলা, আমি ওই বাড়ির লোকের জন্য, আমি তো নিরামিষ, আমি তো মাছ মাংস খাই না, বাড়ির লোকের জন্যে বলেছিল, ঘর থেকে বলছে চ্যাং মাছ আনো আজকে। তা যে বললাম হ্যাঁ গো চ্যাং মাছ আছে, বলছে হ্যাঁ হ্যাঁ বাবু, একটা ইয়ের থেকে ঝুড়ির থেকে চ্যাং মাছ একটা কাপড় ঢাকা ছিল, চ্যাং মাছ আছে আছে বাবু, ঠিক আছে দাও ওজন করে 250 দাও। 250 অনেকগুলো হবে, তো 250 দাও, খাবার তো 2-3 জন লোক, তো 250 দাও। 250 ওজন করতে গেছে, এমনি ওজন, মাছের খানি যেমন বিকে, বড় মাছ যেমন বিকে তেমনি ওজন, ওজন তো কোনো ঢাকনা নাই, কাজে ওজন করতে গেছে। তো এই চ্যাং মাছটা ওদিকে যাচ্ছে, ওই চ্যাং মাছটা ওদিকে যাচ্ছে, এই চ্যাং মাছটা ওদিকে যাচ্ছে, ওই চ্যাং মাছটা ওদিকে যাচ্ছে, এক জায়গায় রাখতে পারছে না। শেষ পর্যন্ত কিন্তু ঠিকঠাক হাতে ফাতে ধরে ও 250 গ্রাম ওজন কিন্তু করে একটা প্লাস্টিক ভরে দিয়ে দিলেন। এখন এটার এই গল্পটা কেন বললাম, যারা চ্যাং মাছ ওজন করতে জানে তারা চ্যাং মাছকে আটকাতেও পারে, আবার যারা জানে না তাদের চ্যাং মাছ উল্টো দিকে চলে যাবে, এদিকে চলে যাবে, ওদিকে চলে যাবে। এখন কুর্মী সমাজের মধ্যে একজন রাকেশ মাহাতো, একজন রাজেশ মাহাতো, একজন জয়রাম মাহাতো, জয়রাম মাহাতো কুর্মী সমাজে আছে কিনা এখনও জানি না ঠিক, তবে এসেছিল একবার এটুকু জানি। এখন সুদেশ মাহাতো আছে কিনা জানি না, ওটা বিজেপির লোক নাও থাকতে পারে, বিজেপি মানে আজসু পার্টির লোক, আজসু পার্টির সঙ্গে অজিতের সম্পর্ক ছিল, এখন আছে কিনা জানি না। এখন কুর্মীরা এক জায়গায় হতে পারছেন না, হতে পারছে না তার বিভিন্ন কারণ থাকতে পারে, হচ্ছেন না এমন হতে পারে, বা এক জায়গায় তারা বসতে পারছেন না, মানে ওজনটা দানির মধ্যে বসতে পারছে না, বা কেউ ওকে আটকাতে পারছে না। আমাদের ওই মাছওয়ালির মতো, মাছওয়ালি যে দিদিমণি, তার মতো ক্যাপাসিটি নেই যে সবাইকে আটকানো, হয়তো পাচ্ছেন না। তাই বলে সব ইয়ে হয়ে যাবে, সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে আর সমাজ আন্দোলন শেষ হয়ে যাবে, এটা কিন্তু নয়। কারণ এইভাবে আন্দোলন শেষ হয় না, কোনো আন্দোলনই শেষ হয় না। যদিও আন্দোলনের তীব্রতা কমে যায় কোনো কোনো সময়, আবার তীব্রতা বেড়ে যায়, এমন আন্দোলন দেখা গেছে যতক্ষণ না পর্যন্ত এই সাকসেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামে না। আবার এমন আন্দোলন যে বছরের পর বছর আন্দোলন চলছে, কেউ গ্রাহ্যই করলো না। আপনাদের হয়তো মনে আছে, দেখবেন এখানে হোমিওপ্যাথিক কলেজটা বন্ধ হয়ে গেছে, প্রাইভেট কলেজ ছিল একটা, ট্রাস্টের কলেজ মানে সোসাইটির কলেজ, সেইটা বন্ধ হওয়ার জন্যে আমাদের লোকসেবক সংঘের সবেধনী নির্মণী দুজনকে, 3জন, সুশীল মাহাতো অ্যান্ড কোম্পানি, ওই পোস্ট অফিস মোড়ে অবস্থানে বসেছিলেন। তো সুশীল মাহাতো চারদিকে সকাল থেকে ঘুরে বেড়াতে আদায়ের জন্য, কারণ চলবে কী করে ওদের। আর মুক্তি প্রেসে দুটো অবসরপ্রাপ্ত বুড়ো বয়স্ক চেয়ার নিয়ে ওখানে প্রথমে বসতেন। প্রথম 2-4 জন এদিক ওদিক কিছু সাংবাদিক ফাংবাদিক এরা সব ওখানে যেয়ে বসতো, আর ওই কলেজটা কেন বন্ধ আছে, কলেজটা কেন বন্ধ আছে। এটা প্রায় 2 বছর না বেশি একটু চলেছিল। তো চলেছিল দুটো ওই চেয়ারে, কোনো সময় কাজ নাই করবো না, মুক্তি প্রেস তো অনেকটা গেলে বন্ধ আছে, তাহলে বসে থাকতো ওখানে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যতদিন ওরা বসেছিল সরকারের কোনো দূরের কথা, কোনো লোক যে জিজ্ঞেস করে নেবে কেন তোমরা বসেছ, অথচ আন্দোলন চলছে। সে আন্দোলন ফেল করবি, কারণ কোনো লোকের কোনো সমর্থন নেই। সমর্থনকারী যে পার্টিটারই অস্তিত্ব নাই, সেই পার্টিটাকে সমর্থন কেন করতে যাবে লোক? তারা তো উল্টো কথা বলে যে ওই পার্টিটাকেই সিপিএমের পায়ে অঞ্জলি দিয়েছিল তৎকালীন যারা এর পার্টিটা চালাতেন তারা, তো কী জন্য ওদের গ্রাহ্য করবে? তো ওই জন্যে কোনো সরকারি দপ্তর তাদেরকে গ্রাহ্য করেনি। এখন এই রকম সমস্যা কুর্মী সমাজের আছে বলে আমার মনে হয় না। কুর্মী সমাজের মধ্যে ভাঙন হয়েছে এটাও মনে করেন না, ভাঙন তো ছিলই, 3টা 4টা 5টা তো ওদের ব্রাঞ্চ আছে। আর কেউ বিজেপিতে জয়েন করেও বা কেউ তৃণমূলে জয়েন করেও, অথবা এই কুর্মী সমাজের মধ্যে বহু লোক, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ ফরওয়ার্ড ব্লক, এসব আছে বলেই সমাজের আন্দোলনটা শেষ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। সমালোচনা থাকবে, নিজেদের মধ্যে সমালোচনা, নিজেদের মধ্যে খাওয়াখাই থাকবে, নিজেদের মধ্যে গালাগালি থাকবে, সবই থাকবে, কিন্তু তা বলে আন্দোলনটা চলে যাবে আপাতত এই সম্ভাবনা নেই। এখন ভোটটা এসেছে,
লোকের প্রশ্ন হচ্ছে এই রাজনীতির ফাঁসে এরা ফেঁসে গেল, এরা আর কিছু করতে পারবে না। আমার কিন্তু ধারণা অন্যরকম। আমি আমার ব্যক্তিগত মত বলছি, আমি কারো মত বলছি না। কারো পছন্দ হতে পারে আমার কথা, কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু ব্যক্তিগত যেটা দেখতে পাচ্ছি তাতে এই যে খেলাটা, এই খেলাটা সাকসেসফুল হবে এই সম্ভাবনা খুব কম। তার কারণ হচ্ছে এই ভোটের আগে রাজনৈতিক যারা কারবারি তারা বলে অনেক কিছু, করে না কিছু, করে না কিছু। যেমন এই জাস্টিফিকেশন আর অমুক তমুকের গল্প আজ কতদিন ধরে শুনছি, 7-8 বছর ধরে। ও বলছে আমরা পাঠিয়ে দিয়েছি, আর কেন্দ্র বলছে আমরা পাঠিয়ে। তাহলে এইটা করতেই যদি এত, এদিকে মমতা ব্যানার্জি অজিত মাহাতোকে ডেকে চাদর পুরিয়ে দিল, তারপরেও কিন্তু হয়নি। তেমনি অমিত শাহ এখন দেখছেন যে তাই তো এখন তো ভোট আছে, বিধানসভার ভোট, এতগুলো আসন, 9টা আসন, ওদিকে 5টা আসন, তারপরে সব মিলে প্রায় 20-22টা 40টা আসন আছে এই কোড়ায় কুর্মী এলাকায়। যদি কিছু ম্যানেজ করা যায় তাহলে আমাদের সরকার গড়ার পক্ষে অনেকটা সুরাহা হবে, এবং কুর্মী সমাজকে ঢাল করে কিছু হয়তো সুবিধা তারা চাইছে। এখন ব্যাপারটা হচ্ছে সেটা সাকসেসফুল হবে কি না বলা মুশকিল। এরা যদি এইটা ঠিক করে যে ভোটের আগে তোমাকে ডিসিশন বলতে হবে, তাহলেই একমাত্র এটা সম্ভব। কিন্তু সেইটা কি বলতে পারবে? সেটা কি তারা বলতে পেরেছে যে না ভোটের আগে আপনারা বলুন তবেই আপনাদেরকে সাপোর্ট করব, ভোটের আগে আপনারা করুন তবেই আমরা সাপোর্ট করব? এরকম যদি ইয়ে দিতে পারে, কন্ডিশন দিতে পারে, তাহলে আমার মনে হয় রাজনীতিটাই, মানে রাজনীতিকরা এদের ফাঁসে পড়ল, এদের ফাঁদে পড়ল, ফাঁসেও গেল। আর তা যদি না হয় এরাই ফাঁসে পড়ল। কোনটা হবে সময় বলবে। আমার মাথায় যতটুকু বুদ্ধি, আমার মাথায় কম বুদ্ধি, অনেকের থেকে কম বুদ্ধি, সেইটা আমি আলোচনা করার চেষ্টা করলাম। কর্মী সমাজের যারা এটা শুনছেন, আশা করব শুনবেন। যদি শুনছেন তাহলে তাদের মতামত এখানে আমি দেখতেও পারি, যদি মতামত তারা দেন, অথবা যদি কেউ কাউন্টার হিসাবে এটার আবার একটা লাইভ করেন, তাহলে আমি তাদের শিখতে পারি, আমি ছাত্র হিসাবে শিখতে পারি, আমি জানতেও পারি। আমার মনে হয় এই বিষয়ে সবচেয়ে বেশি বলা উচিত ছিল আমাদের সঞ্জয় আর অজিত মাহাতোর। সঞ্জয় ভাইপো, অজিত মাহাতো মূল মানতা ওদের। আমার কাছে অজিত ভাইয়ের মতো, আমার থেকে ছোটো, আমাকে খুব শ্রদ্ধা করে, খুব শ্রদ্ধা করে। যে কেউ ঈর্ষা হবে আমাকে শ্রদ্ধা করে। আমার যে কোনো অনুষ্ঠানে ওকে ডাকি, সংবাদপত্রের অনুষ্ঠানে সে আসে, আমার কথা কোনোদিন কাটেনি। লোক আমাকে তার প্রতি দুর্বল বলতেও পারে, বললে আমার কিছু যায় আসে না, আমি কারো কথাতেই কিছু যায় আসে না, আমার কোনো ব্যাপারে কোনো ইয়েই নেই। আমার না আছে চাওয়ার কোনো, আর না আছে হারাবার কোনো, কিছুই নেই। আমি হচ্ছে স্বয়ংসিদ্ধ মানুষ, আমি নিজেই নিজের ভাগ্য তৈরি করেছি, যা এটুকু এসেছি আমার নিজের দ্বারা। আমি কারো হাত ধরে কোথাও যাইনি, কারো হাত ধরে উঠেও দাঁড়াইনি, কারো হাত ধরে আমি বসেও পড়িনি। কাজে আমার কোনো অগ্রপশ্চাৎ কিছু নেই, আমার কোনো চাহিদা নেই। কর্মী সমাজ যদি ওদের এসটি হয়ে যায় তাতেও আমার কোনো ক্ষতি বা বৃদ্ধি নেই, আর কর্মী সমাজ এই অবস্থায় আছে তাতেও আমার ক্ষতি বৃদ্ধি কিছু নেই। কিন্তু আমি বাস্তব পরিস্থিতিটা বলার চেষ্টা করলাম। অনেক হলো, আজকের কথা এখানে শেষ করছি। যদি কোনো প্রত্যুত্তর কারো কাছ থেকে জানতে পারি, বা অজিতের সঙ্গে আমার কথা হলে যদি আরও কিছু জানতে পারি, তাহলে এই বিষয়ে আবার একদিন আলোচনা করব। আর চেষ্টা করছি ওদেরকে সঙ্গে নিয়ে কোনো আলোচনা করা যায় কি না, সময় বলবে করতে পারি কি না। সেই পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিই। ভালো থাকুন, সুস্থ থাকুন।